আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো স্কোপ অফ সোশিওলজি। ঠিক আছে। এই স্কোপ অফ সোশিওলজিটা আমরা বাদ দিয়েছিলাম, তার কারণ এটা 2019-এ এসেছিল, 20 নম্বরের এসেছিল, এবং তার সাথে এসেছিল রিলেশন অফ সোশিওলজি উইথ অ্যানথ্রোপোলজি 20 নম্বর। যেহেতু 19-এ এসেছিল আর আমাদের একটা ট্রেন্ড আছে যে আগের বছর যেটা আসে সেটা আমরা ছেড়ে দিই, সেই কারণে এতদিন আমরা এটা করিনি। আমরা নিচের বাদবাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো রেডি করে নিয়েছিলাম। কিন্তু যেহেতু বলেছিলাম যে ফান্ডামেন্টাল সোশিওলজির এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই আমরা জানবো সোশিওলজিকে ভালোভাবে জানার জন্য, বোঝার জন্য, তাই কোন বছর এসেছিল, এবছর আসবে কিনা সে সমস্ত প্রশ্নে আমরা যাবই না। আমরা সিম্পলি এই প্রশ্নটা থেকে শুরু করব আজকে ক্লাস। স্কোপ অফ সোশিওলজি কি জিনিস? স্কোপ বলতে যেটা আমরা বুঝি সেটা হলো পরিধি, অর্থাৎ কোন একটা বিষয়ের, ডিসিপ্লিন বা সাবজেক্টের পরিধি, যে সেটা কতটা জায়গা জুড়ে বিস্তৃত, সেই অর্থে আমরা স্কোপ বিষয়টা বুঝে থাকি। তাহলে আমরা সরাসরি চলে আসি যে জিনিসটা কি, হোয়াট ইজ স্কোপ। এখানে আমরা দেখতে পাচ্ছি স্কোপ মিন্স দ্য সাবজেক্ট ম্যাটার অর দ্য এরিয়াজ অফ স্টাডি। Every science has its own field of inquiry. It becomes difficult to study a science systematically unless its boundary or scope is determined precisely. অর্থাৎ প্রত্যেকটা বিষয়েরই একটা নির্দিষ্ট পরিধি থাকে। সেই পরিধিটা মানে হচ্ছে কোন কোন বিষয় সে জানতে চায়। ফর এক্সাম্পল, জিওগ্রাফিতে আমরা কোনোদিনও পাবো না যে বাবর কবে মারা গেছিল, পানিপথের যুদ্ধ কবে হয়েছিল। আবার ইতিহাসে কোনোদিন আমরা প্রশ্ন পাবো না যে কিভাবে দুটো বন্ড একসাথে, যে কিভাবে দুটো মলিকিউল একসাথে বন্ড তৈরি করে। কারণ ইতিহাসের নির্দিষ্ট পরিধি আছে, জিওগ্রাফির নির্দিষ্ট পরিধি আছে, প্রত্যেকটা সাবজেক্টেরই নির্দিষ্ট পরিধি থাকে। অনেক সময় দুটো সাবজেক্টের পরিধি ইন্টার রিলেটেড আর ইন্টার কানেক্টেড হয়, কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটা সাবজেক্টেরই একটা নির্দিষ্ট পরিধি বরাবরই থাকে। আমাদের পরিধিটা জানতে হয় বা জানা উচিত, বা আমাদের জেনে রাখলে যে সুবিধাটা হয়, যে সেই বিষয়টা কতটা বিস্তৃত, কতটা সেই বিষয়ের আন্ডারে পড়ছে, কোন কোন বিষয়ে কোন কোন বস্তু সেই নির্দিষ্ট ডিসিপ্লিনের আন্ডারে পড়ছে, সেটা আমাদের জানতে বুঝতে সুবিধা হয়। এই কারণে আমরা স্কোপ বিষয়টা পড়ব। Sociology as a social science has its own scope or boundaries. সমাজতত্ত্ব কি বিজ্ঞান? সমাজতত্ত্ব কি বিজ্ঞান? সামাজিক বিজ্ঞান। তাই বিজ্ঞানের যেমন নির্দিষ্ট পরিধি থাকে, সোশিওলজিরও নির্দিষ্ট পরিধি আছে। কেমন পরিধি? দুই ধরনের। মানে সমাজতত্ত্বের পরিধিটাকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে ফর্মালিস্টিক স্কুল, আরেক হচ্ছে সিনথেটিক স্কুল। এইবার আমরা দেখবো যে এই ফর্মালিস্টিক স্কুল আর সিনথেটিক স্কুল জিনিসটা কি। তাহলে আমরা প্রথম থেকে কি শিখলাম যে সমাজতত্ত্বের পরিধি মানে হচ্ছে, মানে পরিধি বলতে বোঝায় যে একটা সাবজেক্ট কতদূর বিস্তৃত, কতদূর আলোচনা করবে, কি কি নিয়ে আলোচনা করবে, কিভাবে আলোচনা করবে, কেন আলোচনা করবে, যাতে আমাদের সেই সাবজেক্টটা বুঝতে সুবিধা হয়, সেই কারণে আমরা পরিধি জানি। সাধারণত বলা হয়ে থাকে যে সমাজতত্ত্বের পরিধি মানে হলো এই আকাশের নিচে যা পড়ে তাই সমাজতত্ত্বের পরিধি। মানে আমরা যে পৃথিবীতে বসবাস করছি, সেই আকাশের নিচে যা পড়ছে সবটাই সমাজতত্ত্বের পরিধি। মানে মানুষ যেখানে, সমাজ যেখানে, সমাজতত্ত্ব সেখানে। এত বড় পরিধি তো আমরা তো এইভাবে তো মানে পড়াশোনা করতে পারবো না। তাহলে সবকিছুই কিভাবে পড়ছে, এই কারণে আমরা দুটো ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে সংশ্লেষাত্মক মতবাদ, একটা হচ্ছে বিশ্লেষাত্মক মতবাদ। প্রথমে একটা ফর্মালিস্টিক স্কুল বা স্পেশালিস্টিক স্কুল। ফর্মালিস্টিক স্কুল বা স্পেশালিস্টিক স্কুল বাংলা হচ্ছে বিশ্লেষাত্মক মতবাদ। দ্বিতীয়টা হচ্ছে সিনথেটিক স্কুল বা সংশ্লেষাত্মক মতবাদ। প্রথম থেকে বোঝার চেষ্টা করব যে এই স্পেশালিস্টিক স্কুল অর ফর্মালিস্টিক স্কুল অর বিশ্লেষাত্মক মতবাদ মানেটা কি। এই তত্ত্বকে যারা সমর্থন করে তারা হলো আদি। আদি বলতে তারাই, মানে তাদের হাত ধরেই প্রথমত এই সমাজতত্ত্বের উদ্ভাবন ঘটেছিল। তাদের বক্তব্য হলো যে সমাজতত্ত্ব হলো একটি পিওর সায়েন্স, ইন্ডিপেন্ডেন্ট সায়েন্স, অর্থাৎ এমন একটা বিজ্ঞান যার সাথে অন্য বিজ্ঞানগুলির কোনো মিল নেই, একটা স্বতন্ত্র বিজ্ঞান, একটা পরিশুদ্ধ বিজ্ঞান। এই তত্ত্বের যারা মতবাদ যা পোষণ করেন,
তাদের মতে স্কোপ অফ সোশিয়োলজি ইজ ভেরি ন্যারো অ্যান্ড লিমিটেড, যে সমাজতত্ত্ব সাধারণত কিছু বিষয় নিয়ে আলোচনা করবে। কি বিষয়? আন্তঃক্রিয়া, আন্তঃসম্পর্ক। ইংলিশ কি? ইন্টারঅ্যাকশন, ইন্টার রিলেশনশিপ। তাহলে সোশিওলজি শুধুমাত্র ডিল করবে ইন্টার রিলেশনশিপ বা আন্তঃসম্পর্ক এবং আন্তঃক্রিয়া বা ইন্টারঅ্যাকশন নিয়েই। অর্থাৎ এক, সমাজতত্ত্ব হলো একটি পরিশুদ্ধ বিজ্ঞান, স্বতন্ত্র বিজ্ঞান। সমাজতত্ত্ব শুধুমাত্র, সমাজতত্ত্বের যে পরিধি সেটা খুবই সংকীর্ণ এবং নির্দিষ্ট, সেটা নির্দিষ্ট বিষয় নিয়েই আলোচনা করবে। সেগুলো হলো আন্তঃসম্পর্ক এবং আন্তঃক্রিয়া। Sociology needs not study all the events connected with other social sciences. অর্থাৎ সমাজতত্ত্বের কোনো প্রয়োজনই নেই অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে কি ঘটছে সেই বিষয়ে জানা। সমাজতত্ত্ব মানুষের যেই দুটো দিক বললাম সেই দুটো দিক নিয়েই আলোচনা করবে, তাছাড়া অন্যান্য সামাজিক বিজ্ঞানের কি হচ্ছে সমাজতত্ত্বের জানার বোঝার কোনো রকম কোনো প্রয়োজন নেই। তাহলে কি নিয়ে আলোচনা করবে সোশিয়োলজি? সোশিয়োলজি আলোচনা করবে, সোশিয়োলজি স্টাডিজ দ্য ভেরিয়াস ফর্মস অফ সোশ্যাল রিলেশনশিপ। তাহলে সমাজের যে সম্পর্কের বিভিন্ন ধরন আছে, আমরা জানি সমাজের সম্পর্কে অনেক ধরন আছে, বিভিন্ন ধরন আছে, শুধুমাত্র সেই ধরনগুলো নিয়েই আলোচনা করবে সমাজতত্ত্ব। নির্দিষ্ট মানবিক মানুষের যে নির্দিষ্ট সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করবে, সমাজের যে সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করবে। ইট ইজ আ স্পেসিফিক সোশ্যাল সায়েন্স এন্ড ইট শুড ডিল উইথ সোশ্যাল রিলেশনশিপ ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেলস। তাহলে এখানে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে যে সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করবে, মানুষের যে সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করবে এবং শুধুমাত্র সম্পর্ক নিয়েই আলোচনা করবে বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে। ব্যাস, এইটা হলো ফর্মালিস্টিক স্কুলের বক্তব্য। প্রসঙ্গক্রমে বলে রাখি যে এই ফর্মালিস্টিক স্কুলের আন্ডারে যে সমস্ত বক্তারা ছিলেন তারা দেখিয়েছেন কত ধরনের সামাজিক সম্পর্ক হয়, কত ধরনের মিথস্ক্রিয়া হয়। অর্থাৎ তারা দেখিয়েছেন যে সাধারণত আমাদের যে সম্পর্কগুলো এবং আন্তঃক্রিয়াগুলো তৈরি হয় সেগুলো হয় সাধারণত অ্যাসোসিয়েটিভ অ্যান্ড ডিসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভ মানে সহযোগী বা সংযোগকারী যে সমস্ত সম্পর্ক। অর্থাৎ আমি কাউর সুপিরিয়রিটি মানছি, আমি কাউকে কোঅপারেট করছি, আমি কাউকে হেল্প করছি, আমি কাউকে সাপোর্ট করছি। তাহলে এই বিষয়গুলির ওপর ভিত্তি করে একটা সম্পর্ক তৈরি হয়, অর্থাৎ অ্যাসোসিয়েটিভ, সহকারীমূলক। আরেকটা হচ্ছে ডিসোসিয়েটিভ, অর্থাৎ আমি কার সাথে কম্পিটিশন তৈরি করব, আমি কার সাথে কনফ্লিক্ট তৈরি করব, আমি কাকে কোঅপারেট করব না, এই বিষয়গুলির ওপর আবার কিছু সম্পর্ক তৈরি হয়। তাহলে অ্যাসোসিয়েটিভ, ডিসোসিয়েটিভ, এইভাবেই সমাজের সম্পর্কগুলো চলে। আর সমাজে যে ধরনের সম্পর্ক দেখা যায় তা হলো সুপিরিয়রিটি, ডিভিশন অফ লেবার, কম্পিটিশন, কোঅপারেশন, কনফ্লিক্ট। তাহলে আমরা যদি দেখি তাহলে যেই আমি যেই নামগুলো বললাম, এই অ্যাকোমোডেশন, কোঅপারেশন, কম্পিটিশন, কনফ্লিক্ট, এগুলো কোনো একটার মধ্যে পড়ে যায়, আইদার অ্যাসোসিয়েটিভ এবং আইদার ডিসোসিয়েটিভ। এবং মজার বিষয় হলো যে আমরা কাকে হেল্প করতে চাই, মানে আমি, এটা সম্পূর্ণ মানুষের উপর ডিপেন্ড করছে যে আমি কার সাথে অ্যাসোসিয়েটিভ সম্পর্ক তৈরি করব, এবং এটা সম্পূর্ণ মানুষের ইন্টারাকশনের উপরই ডিপেন্ড করছে যে আমি কার সাথে ডিসোসিয়েটিভ সম্পর্ক তৈরি করবো। ফর এক্সাম্পল, কোন একটা মানুষকে আমার পছন্দ না, সে আমার কাছে কোনো একটা হেল্প চেলো, যেহেতু আমার তাকে পছন্দ না আমি তাই সরাসরি আমার ইন্টারাকশনের মাধ্যমে তাকে বুঝিয়ে দিলাম যে এক, আমি তাকে পছন্দ করি না, দুই, আমি তার হেল্প করব না। তাহলে আমরা ইন্টারাকশনের মাধ্যমে সম্পর্ক তৈরি করি এবং কার সাথে কিরকম সম্পর্ক তৈরি করব সেটা আমাদের ইন্টারাকশনের মাধ্যমেই তৈরি হয়। যেমন আমি যদি কারোর সাথে সুন্দর সম্পর্ক তৈরি করতে চাই তাহলে আমি তাকে হেল্প করব, তার পাশে দাঁড়াবো, তাকে কোঅপারেট করব, ইটিসি। অর্থাৎ ভাইস ভার্সা, আমাদের আন্তঃক্রিয়ার মাধ্যমে বা ইন্টারাকশনের মাধ্যমে সোশ্যাল রিলেশন তৈরি হয়। আবার আমরা সোশ্যাল রিলেশন তৈরি করার জন্য নির্দিষ্ট ধরনের আন্তঃক্রিয়া প্রয়োগ করে থাকি। এইটাই অ্যাকর্ডিং টু ফর্মালিস্টিক স্কুল যে সমাজতত্ত্বের পরিধি হওয়া উচিত শুধু এটুকু, এর বাইরে আর কিচ্ছু না। এটার ক্রিটিসিজম যদি একটু দেখি, সমাজতত্ত্ব যখন আমি নাম বলছি তাহলে সমাজ তো শুধু সামাজিক সম্পর্ক আর সামাজিক আন্তঃক্রিয়া এই দুটোর ওপর
ডিপেন্ড করে গড়ে ওঠেনি। তাহলে আমি কি করে বলতে পারি যে একটা সমাজতত্ত্বের মতো সাবজেক্ট শুধু এই দুটো বিষয়ের ওপরই অ্যাটাচ থাকবে, আর অন্য কোনো কিছু স্টাডি করবে না? The distinction between the forms of social relations and their content is not practicable. যে আমরা যেভাবে সামাজিক সম্পর্কের সংজ্ঞাগুলো এবং ধারণাগুলো গঠন করি, প্র্যাকটিক্যাল লাইফে না দেখা যায় না। যেমন আমাদের কোনো রিলেশনই পুরোপুরি কোঅপারেশনের মাধ্যমে তৈরি হয় না, আবার আমাদের কোনো রিলেশনই পুরোপুরি কনফ্লিক্টের মাধ্যমে তৈরি হয় না। দেখা যায় যে যেই লোকটাকে আমার পছন্দ না, তাকেও আমরা কোনো না কোনো ভাবে তাদেরকে হেল্প করতে হচ্ছে। আবার উল্টোটাও, যে সেও আমাকে কোনো না কোনো ভাবে হেল্প করে। ফর এক্সাম্পল, অফিসের বস কোনোভাবেই আমাদের তাকে পছন্দ না, কিন্তু সে যা বলছে আমাদের মানতে হচ্ছে। আবার মনে মনে তাকে আমরা পছন্দ করি না। অর্থাৎ একদম প্র্যাকটিক্যাল ফর্মে এই সহযোগিতা, অসহযোগিতা, কনফ্লিক্ট এগুলো পাওয়া যায় না। তৃতীয়ত, দ্য ফর্মালিস্টিক স্কুল হ্যাজ ন্যারোড ডাউন দ্য স্কোপ অফ সোশিয়োলজি। যে সমাজতত্ত্বের মতো একটা বিষয়কে এরা খুবই সংকীর্ণ করে দিয়েছে। সমাজতত্ত্ব মানে একটা বড় কিছু, তো তুমি তাকে এইভাবে সংকীর্ণ করে দিতে পারো না যে শুধুমাত্র ইন্টার রিলেশনশিপ আর ইন্টারাকশন নিয়ে শুধু আলোচনা করবে। ফাইনালি, দ্য কনসেপশন অফ পিওর সোশিয়োলজি ইজ ইমাজিনারি। যে কোনো একটা বিজ্ঞান সেটা একদম স্বতন্ত্র, সেটা অন্য কোনো বিজ্ঞানের সাথে কোনো রকম মিল নেই, এই রকমটা ভাবা যায় না। ঠিক আছে, এমন কোনো বিজ্ঞানই নেই যেটা অন্য কোনো বিজ্ঞানের সাথে সম্পর্কিত নয়। বিজ্ঞান মানেই তার সাথে অন্য কোনো মানে সাবজেক্টের সম্পর্ক থাকবেই। আমরা জানি হিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, যে কোনো সামাজিক বিজ্ঞান বা প্রাকৃতিক বিজ্ঞান অন্যান্য বিজ্ঞানের সাথে সম্পর্কিত। তাই একটা বিজ্ঞান হিসাবে তোমার সোশিওলজির অন্য কোনো সাবজেক্টের সাথে সম্পর্ক নেই, এটা কোনোভাবেই বলা যায় না। সিনথেটিক স্কুল। সিনথেটিক কথাটা আমরা জানি, এর বাংলা হচ্ছে বিশ্লেষাত্মক বলছে, সরি সংশ্লেষাত্মক বলছে। আগেরটা ছিল বিশ্লেষাত্মক, এটা সংশ্লেষাত্মক। সংশ্লেষাত্মক মানে কি? ওই যে আমরা পড়েছিলাম, মনে করে দেখো, শালক সংশ্লেষ, ওই যে সংশ্লেষ, তাহলে দেখো সেই সংশ্লেষ থেকে সেই সংশ্লেষাত্মক। সংশ্লেষ মানে হচ্ছে যে অনেকগুলো জিনিস একসাথে মেশাচ্ছে। ঠিক আছে। সিনথেটিক মনে করে দেখো, সিনথেসাইজার। সিনথেসাইজার কি জিনিস? যেখানে অনেকগুলো বাদ্যযন্ত্রের আওয়াজ একটা নির্দিষ্ট বাদ্যযন্ত্র থেকেই বাজে, তার মানে মিক্স, কোনো কিছু মিক্স কে বোঝাচ্ছে সিনথেটিক। তাহলে এই যে মতবাদে বিশ্বাসী, মানে একদল বলছেন যে স্কোপ অফ সোশিয়োলজি হওয়া উচিত শুধুমাত্র ফর্মালিস্টিক, সেখানে শুধু ইন্টার রিলেশনশিপ আর ইন্টারাকশন নিয়ে আলোচনা হবে। আরেক দল বলছে যে স্কোপ অফ সোশিয়োলজি হওয়া উচিত সিনথেটিক, যেখানে সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। দেখি এই সমস্ত কিছুর মধ্যে কি কি পড়ে। সোশিয়োলজি ইজ আ জেনারেল অ্যান্ড সিস্টেমেটিক সোশ্যাল সায়েন্স। বলছে এটা একটা সাধারণ বিজ্ঞান, সাধারণ এবং সিস্টেমেটিক। সাধারণ সামাজিক বিজ্ঞান বলছে মানে হচ্ছে যে এইখানে সমস্ত কিছু থাকবে। সাধারণ বলতে এইখানে অ্যাজ আ জেনারেল, এখানে যে আমরা সবকিছুই পাবো, শুধুমাত্র ইন্টার রিলেশনশিপ আর ইন্টারাকশন না, সেটাই বোঝাচ্ছে। স্কোপ অফ সোশিয়োলজি ইজ ভেরি ভাস্ট। মানে সমাজতত্ত্বের যে পরিধি, নামেই যখন সমাজ, তাহলে অবশ্যই তার পরিধিটা অনেক ভাস্ট। সোশিয়োলজি নিডস হেল্প ফ্রম আদার সোশ্যাল সায়েন্সেস। এক্স্যাক্টলি চাই। সমাজের অর্থনৈতিক দিকটা কে আলোচনা করছে? ইকোনমি। সমাজের দার্শনিক দিকটা কে আলোচনা করছে? ফিলোসফি। সমাজের রাজনৈতিক দিকটা কে আলোচনা করছে? পল সায়েন্স। সমাজের ইতিহাস নিয়ে কে আলোচনা করছে? হিস্ট্রি। সমাজের নৃতত্ত্বগত বিষয়গুলো নিয়ে কে আলোচনা করছে? অ্যানথ্রোপোলজি। তাহলে সোশিয়োলজি কেন এক্সট্রা খাটতে যাবে? সোশিয়োলজি তো শুধুমাত্র তারা কি করছে, সেই যে তাদের যে রেজাল্ট, সেগুলোকে লিঙ্ক করার মাধ্যমেই সমাজটাকে বুঝে নিতে পারবে। ফর এক্সাম্পল, আমি একটা কোনো সমাজের বিষয়ে জানতে চাইছি, আমার নাম সোশিয়োলজি, আমি সেই সমাজটাকে জানতে চাইছি, কোনো একটা সমাজকে। আমি কি করব? ঝাঁপিয়ে পড়ে একেবারে সব ইতিহাস, সেই সমাজের ইতিহাস, সেই সমাজের বিজ্ঞান, সেই সমাজের অর্থনীতি, সেই সমাজের রাজনীতি ডেটা তোলা শুরু করে দেবো না। আমাদের হবে স্মার্ট মুভ। দেখবো যে সেই জায়গার ইতিহাসটা কে লিখেছে, দেখবো যে সেই জায়গার অর্থনীতিটা কে সংজ্ঞায়িত করছে, আমরা দেখবো যে সেই জায়গার রাজনীতির যে ডেটাগুলো সেগুলো কে রাখছে। তাদের সাথে আমি কন্ট্যাক্ট করব। আমার কাছে একটা লিস্ট এসে গেল যে সেই সমাজের হিস্ট্রি কি, ইকোনমি কি, পলিটি কি, ফিলোসফি কি, আর্ট কি, কালচার কি, সমস্ত আমি জাস্ট এগুলোকে ইন্টারলিঙ্কড করলাম এবং পেয়ে গেলাম সেই সমাজের হোল সিনারিও। এটাই বলছে এই তৃতীয় পয়েন্টটা, যে সোশিয়োলজি নিডস হেল্প ফ্রম আদার সোশ্যাল সায়েন্সেস, যাতে সেই সমাজের যে বিবরণীটা একদম অনেক কম খাটনিতে স্পষ্টভাবে আমাদের চোখের সামনে ফুটে আসে।
এটা হচ্ছে যেটা লেখা থাকে বাংলায়, সেটা হচ্ছে সমাজতত্ত্বের কাজ হলো বিভিন্ন সামাজিক বিজ্ঞান থেকে উঠে আসা যে রেজাল্ট গুলো সেগুলোকে এক সূত্রে বাঁধা। ইট ইজ আ সিনথেসিস অফ সোশ্যাল সায়েন্সেস। তাহলে এই যে মানে আমরা সংশ্লেষ করে দিচ্ছি যে বিভিন্ন সামাজিক বিজ্ঞান থেকে যা যা পাচ্ছি সেগুলো একসাথে মিশিয়ে আমরা সিনথেসিস করে দিচ্ছি, দ্যাট ইজ সোশিওলজি। সোশিয়োলজি ইজ ক্লোজলি রিলেটেড উইথ আদার সোশ্যাল সায়েন্সেস, এবং এই কারণে অন্যান্য যে সামাজিক বিজ্ঞান আছে তার সাথে সোশিয়োলজি ইন্টারলিঙ্কড। তাহলে বিষয়টা কতটা সোজা হয়ে গেল। আগে ফর্মালিস্টিক স্কুল বলছিল যে এর সম্পর্ক শুধুমাত্র ইন্টার রিলেশনশিপ of human beings, interrelationships of society, interaction between human beings or individuals এর মধ্যেই সীমাবদ্ধ। আর এরা বললো না, যতগুলো সামাজিক বিজ্ঞান আছে তাদের যে রেজাল্ট গুলো সেগুলোকে যদি আমরা এক সূত্রে বেঁধে দিই তাহলেই আমরা সোশিয়োলজির যে স্কোপ সেটা পুরো একটা মানে পুরো অ্যাজ আ হোল আমরা পুরো পেয়ে যাচ্ছি। এই সিনথেটিক স্কুলে আরো যে কয়েকটা কথা অ্যাড করবো তা হলো ডুরখেইমের কথা। সেগুলো হচ্ছে ডুরখেইম সিনথেটিক স্কুলকে না, সোশিওলজিকে, যে সোশিওলজি কি কি আম, বিষয়ে আলোচনা করবে সেই জিনিসটাকে তিন ভাগে ভাগ করেছিল: সোশ্যাল ফিজিওলজি, সোশ্যাল মরফোলজি অ্যান্ড জেনারেল সায়েন্স। সোশ্যাল ফিজিওলজি, সোশ্যাল মরফোলজির মধ্যে মানে বাংলাটা করলে হচ্ছে তারা অঙ্গ সংস্থানগত বিদ্যা, আরেকটা হচ্ছে শারীরগত বিদ্যা, আরেকটা মনে হয় সাধারণ বিজ্ঞান। তো এইগুলোর মধ্যে উনি দেখিয়েছিলেন যে কিভাবে সমাজ, বৃষ্টিপাত, জনসংখ্যা, জনসংখ্যার ঘনত্ব, ভৌগোলিক অঞ্চল এগুলোর দ্বারা প্রভাবিত হয়। আবার তার সাথে উনি দেখিয়েছিলেন যে কিভাবে সমাজের ধর্ম, নীতি, শিক্ষা, নৈতিকতা, আদর্শ, মূল্যবোধ এবং অন্যান্য রাজনীতি, অর্থনীতি এই সমস্ত বিষয়গুলো দ্বারা প্রভাবিত হয়। তাছাড়া এই দুটো বাদ দিয়ে যা থাকছে তা হলো সাধারণ বিজ্ঞান। এই সাধারণ বিজ্ঞানের মধ্যে কি পড়েছিল? এই সাধারণ বিজ্ঞানের মধ্যে পড়েছিল বিভিন্ন বিষয়কে ঘটনা হিসাবে দেখার প্রবণতা, এবং এক ঘটনা কিভাবে আরেকটি ঘটনাকে ইনফ্লুয়েন্স করে সেটাকেও সমাজ গবেষণা করবে। তো দুর্খেম তার সোশ্যাল মরফোলজি, সোশ্যাল ফিজিওলজি এবং জেনারেল সায়েন্স এই তিনটে ভাগের মাধ্যমে দেখিয়ে দিয়েছিলেন যে সমাজতত্ত্বের কি কি গবেষণা করা উচিত। একটা ভাগে উনি রাখলেন যে জিওগ্রাফিক্যাল এরিয়া, বৃষ্টিপাত, জনসংখ্যা, জনঘনত্ব, পপুলেশন ইটিসি, যে এগুলোর দ্বারা মানুষ কিভাবে প্রভাবিত হয়। এগুলোর দ্বারা মানুষ প্রভাবিত হয়, অবশ্যই প্রভাবিত হয়। ফর এক্সাম্পল, যে সমস্ত এলাকায় জনসংখ্যা বেশি সেই সমস্ত এলাকায় মানুষের যে চিন্তা ভাবনা, মানুষের যে কার্যকলাপ, ক্রিয়া, ভবিষ্যৎ চিন্তা, স্ট্যান্ডার্ড অফ লিভিং, স্ট্যাটাস অফ লাইফ এক এক ধরনের হয় পপুলেশনের উপর ভিত্তি করে। আবার যে সমস্ত অঞ্চলে ভীষণ বৃষ্টিপাত হয় সেই সমস্ত অঞ্চলের মানুষেরও লাইফস্টাইল, রিলেশন, ইন্টারাকশন, ইকোনমি, পলিটি অন্য রকমের হয়। মানে আমরা এই জিওগ্রাফিক্যাল বাউন্ডারিজ আর জিওগ্রাফিক্যাল যে ইনফ্লুয়েন্স, মানে জিওগ্রাফিক্যাল এই সমস্ত বিষয় দ্বারা ইনফ্লুয়েন্সড হই, তাহলে এগুলোকে সমাজতত্ত্বের অন্তর্ভুক্ত বিষয় হওয়া উচিত না? তাই এগুলোকেও তিনি রেখেছিলেন। তার সাথে কি দেখলেন, সমাজের যে সমস্ত নীতি, ধর্ম, অর্থনীতি এই বিষয়গুলো যেইগুলো সমাজকে প্রভাবিত করছে, সমাজের মানুষগুলোকে প্রভাবিত করছে। ফর এক্সাম্পল, আমরা ইন্ডেক্সের কথা যদি বলি তাহলে আমরা হ্যাপিনেস কিভাবে মাপি? হ্যাপিনেস মাপি কোথাও মাপে ধন সম্পদ দিয়ে, কোথাও মাপে সে কতটা জীবনে অ্যাচিভ করলো স্ট্যাটাস সেটা দিয়ে। তাহলে আমরা যদি দেখি যে এক একটা সমাজের সেইখানের মানুষরা কতটা সুখী বা আনন্দে আছে সেইটা মাপার যে ইয়ারস্টিক গুলো বা মাপকাঠি গুলো এক এক রকমের, তাহলে এটাই প্রমাণিত হয় যে প্রত্যেকটা সমাজ এক নয় এবং প্রত্যেকটা সমাজ আলাদা আলাদা স্ট্রাকচার দিয়ে তৈরি। তাই আলাদা আলাদা স্ট্রাকচার গুলোকে স্টাডি করার মাধ্যমে আমরা সেই সমাজটাকে অনুধাবন করতে পারবো। তাই সমাজতত্ত্বেরই এগুলো মাপা উচিত।
লাস্ট হচ্ছে জেনারেল সায়েন্স, যেখানে উনি বলেছিলেন যে সমাজের বিভিন্ন একটা ঘটনা আরেকটা ঘটনাকে প্রভাবিত করে। কিভাবে করে? উনি উদাহরণ দিয়েছিলেন আত্মহত্যার। উনি বলেছিলেন যে আত্মহত্যাটা কোনো রকম ব্যক্তিগত ঘটনা নয়, এটা একটা সামাজিক ঘটনা। তাই যদি হয়, কোনো মানুষ যদি আত্মহত্যা করে, তার সাইকোলজিক্যাল রিজনে আত্মহত্যা করে না, সে আত্মহত্যা করে সমাজগত, অর্থনীতি, রাজনীতি বা মূল্যবোধ, আদর্শ ইত্যাদি অনুঘটকের দ্বারা সে আত্মহত্যা করে। তাহলে আমি যদি বলি যে আত্মহত্যা ইটসেলফ ইজ এ ঘটনা, তাহলে সে অন্যান্য অর্থনৈতিক ঘটনা, রাজনৈতিক ঘটনা, ব্যক্তিগত জীবনের উত্থান পতন, এই সমস্ত ঘটনার দ্বারা প্রভাবিত হচ্ছে। তাহলে সমাজতত্ত্বের উচিত এই সমস্ত ঘটনাগুলিকেও স্টাডি করা। এই সিনথেটিক স্কুলের মধ্যে কিন্তু আসলে পুরো সমাজের এরিয়াটাই কভার হয়ে যায়, যে কি কি জিনিস সমাজতত্ত্বের পড়া উচিত। কনক্লিউশনে আসি আমরা। কনক্লিউশনে আমরা এটাই পাবো যে দেখো, একদিকে যদি আমি সমাজের আন্তঃসম্পর্ক এবং আন্তঃক্রিয়া মানে ইন্টার রিলেশনশিপ আর ইন্টারাকশন বাদ দিতে না পারি, তাহলে উল্টো দিকে ডুরখাইম যে সমস্ত কথা বলে গেছেন সেইগুলোও বাদ দিতে পারবো না। অর্থাৎ এই দুটো মিলিয়েই আমাদের সমাজতত্ত্বের পরিধি গঠন করতে হবে। অর্থাৎ একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে যুক্ত, এর কোনোটাকেই আমরা বাদ দিতে পারবো না, এবং এই দুটো মিলিয়েই সমাজতত্ত্বের পরিধি গড়ে উঠবে। অর্থাৎ এই দুটো পরস্পরের বিরোধী নয়, একে অপরের পরিপূরক। তাই সমাজতত্ত্ব যেহেতু এটা সামাজিক বিজ্ঞান, ইয়াংগেস্ট সায়েন্স, 200 বছরও হয়নি এটা তৈরি হয়েছে, তাই সমাজতত্ত্বকে একটা সামাজিক বিজ্ঞান হিসেবে প্রথম থেকেই স্কোপটা ওয়াইড রাখা উচিত। কারণ প্রত্যেকটা স্কোপই দেখছি, সমাজের প্রত্যেকটা স্কোপই দেখছি সমাজতত্ত্বের সাথে রিলেটেড। তাই এটাকে আমরা যত মানে সমাজতত্ত্বের স্কোপটাকে আমরা যত ওয়াইড রাখবো রাদার দ্যান ন্যারো, তত আমাদের সুবিধা হবে এই বিজ্ঞানটার, এই সামাজিক বিজ্ঞানটার নতুন নতুন যে দিকগুলো আছে সেই দিকগুলো আমরা আবিষ্কার করতে পারবো। ইতিমধ্যেই সমাজতত্ত্বের অনেকগুলো দিক উদ্ভাবন হয়েছে, যেমন হচ্ছে ক্রিমিনোলজি, সেক্সোলজি, রুরাল সোশিওলজি, আরবান সোশিওলজি, ডেমোগ্রাফি, এগুলো কিন্তু সবই সোশিওলজির পার্ট। এমনকি ফেমিনিজমও সোশিওলজির ছাতার নিচেই পড়ে। তাই আমরা কিভাবে এটা পেরেছি? সমাজতত্ত্বের পরিধিটাকে বড় রাখার মাধ্যমেই আমরা এটা পেরেছি। তাই সমাজতত্ত্ব সমস্ত বিষয় নিয়েই আলোচনা করবে। যেখানে সমাজ সেখানে মানুষ, যেখানে মানুষ সেখানেই সমাজতত্ত্ব থাকবে। সমাজতত্ত্ব সিনথেটিক এবং ফর্মালিস্টিক দুটো বিষয় নিয়েই আলোচনা করবে। এইটা ছিল তাহলে আমাদের স্কোপ অফ সোশিওলজি।